নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরো একটি পর্বে এসে হাজির হয়েছি। আজকে কিন্তু একটি চমৎকার ঘটনার কথা বলবো। কবি বায়রনের কথা মনে আছে? ইংল্যান্ডের সেই কবি বায়রন, তার জীবনের একটি ঘটনার কথা আজ শোনাবো আপনাদের। তার আগে বলুন, পুতুল পুরাণের এই সমস্ত ঘটনা শুনতে আপনাদের ভালো লাগছে তো? লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করি। আজকের শিরোনাম রেখেছি এক হতভাগ্য প্রেমিকা ও কবি বায়রন। বুঝতেই পারছেন শিরোনাম শুনে কোন দিকে এই গল্প গড়াবে। দেব দুর্লভ মুখকান্তি, বংশগত আভিজাত্যের গরিমা, উচ্চকিত জীবন এবং প্রচণ্ড কবি খ্যাতি সব নিয়ে কবি বায়রন ছিলেন তৎকালীন অভিজাত সম্প্রদায়ের কাছে, বিশেষত মহিলাদের কাছে হার্টথ্রব। এদেরই একজন ছিলেন অসাধারণ রূপসী ও পাগলাটে স্বভাবের এক তরুণী, ইংল্যান্ডের একদা প্রধানমন্ত্রী লর্ড মেলবোর্নের পুত্রবধূ ক্যারোলিন। আর সেই ক্যারোলিনকে নিয়েই কবি বায়রনের জীবনের ঘটনা উঠে আসবে। 1813 খ্রিস্টাব্দ বায়রনের চাইল্ড হেরাল্ডস পিলগ্রিমেজ এই বইটি বাজারে বের হবার সঙ্গে সঙ্গে সমস্ত দেশে মানুষের চোখ পড়ে যায়। আগেই বায়রন সম্বন্ধে কিছু রোমান্টিক গল্প শুনে ও তার কবিতা পড়ে ক্যারোলিন কবির একজন অনুরাগী পাঠিকায় পরিণত হয়েছিলেন। এবার এক বন্ধুর মুখে চাইল্ড হেরাল্ডসের কিছু অংশের পাঠ শোনার পর ক্যারোলিন প্রায় পাগল। বন্ধুটি মজা করে উত্তর দিয়েছিলেন, ও কিন্তু দাঁত দিয়ে নখ কাটে। পা খোঁড়া। ক্যারোলিন বলেছিলেন, ওকে যদি ঈশপের মতো কুৎসিত দেখতে হয় তবুও ওকে আমি দেখব। প্রথম দর্শনেই ক্যারোলিন প্রায় প্রেমে পড়ে গেলেন এবং বায়রনের এই যে প্রেমে পড়া, বায়রনের প্রতি তার অনুরাগ যে বৃদ্ধি হল প্রথম দর্শনেই, তা বলাই বাহুল্য। তিনি ডায়েরিতে লিখছেন, দ্যাট বিউটিফুল পেল ফেস ইজ মাই ফেট। তারপর একদিন এক পার্টিতে দেখা। একঘর অভিজাত পুরুষ ভক্তদের সঙ্গে ক্যারোলিন গল্পগুজব করছিলেন। বায়রনকে দেখেই সেখানে দৌড়ে ছুটে গেলেন। এক বন্ধু বায়রনকে বলল, তুমি কত ভাগ্যবান। লেডি ক্যারোলিন এতক্ষণ আমাদের সঙ্গে কি সহজভাবেই না কথাবার্তা বলছিল, অথচ দেখো তোমাকে দেখেই কেমন দৌড়ে চলে এলো তোমার কাছে। তা এই যে ঘটনা লেডি ক্যারোলিনের জীবনে ঘটছে, তিনি যাবার আগে তিনি আবার কি করলেন না, ওয়াশরুমে চলে গেলেন। সেখানে গিয়ে মুখ পরিষ্কার করলেন, নিজেকে আরো সুসজ্জিত করলেন, আরো আকর্ষণীয় করে তুললেন। তারপর গিয়ে হাজির হলেন কবি বায়রনের সামনে। বায়রন কিন্তু স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক নিয়েই মেলামেশা করেছিলেন, কিন্তু ক্যারোলিনের ছেলেকে আদর করতেন, গল্প করতেন। হঠাৎ একদিন ক্যারোলিনের প্রেমপত্র পেলেন বায়রন। বুঝুন, ক্রমশ গভীর হচ্ছে জীবন। তখন তিনি লন্ডনে এক ভাড়া বাড়িতে একা থাকতেন, বন্ধু বান্ধব তেমন ছিল না। এই অবস্থায় ক্যারোলিনের প্রেমের প্রস্তাবে সাড়া দিতে দ্বিধা করলেন না। তারপরেই শুরু হলো দুজনের উদ্দাম প্রেম পর্ব। এমনই সে উদ্দাম প্রেম পর্ব, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললেন তারা
এই ক্যারোলিন এবং বায়রন যখনই পার্টিতে যেতেন সর্বক্ষণ ক্যারোলিন তার কণ্ঠলগ্না হয়ে থাকতেন, এবং যে পার্টিতে তার নিমন্ত্রণ থাকতো না সেখানে তিনি কি করতেন? তিনি রাস্তার উল্টো দিকে অপেক্ষা করতেন কবির জন্য। এমনকি এতটাই মারাত্মক ব্যাপার, এতটাই গভীর ছিল সেই প্রেম পর্ব যে ক্যারোলিন কখনো সখনো ছোকরার বেশে, চাকরের বেশে হোটেলে গিয়ে বায়রনের সঙ্গে মিলিত হতেন। তো এভাবেই প্রেম পর্ব চলছে। বায়রন এবং ক্যারোলিনের এই হাবুডুবু অবস্থা, যেখানে সমস্ত সংসার সেদিকে আর খেয়াল নেই। শেষ পর্যন্ত উভয়ের এমন প্রকাশ্য এবং নির্লজ্জ প্রেম লীলায় সারা দেশে ঢিঢি পড়ে গেল। স্বামী একদিন রেগে গিয়ে তাকে ভর্ৎসনা করলেন। ক্যারোলিন জামা কাপড় না ছেড়েই এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে গেলেন। তার মা শাশুড়ি ছুটে এসে বায়রনকে ধরে পড়লেন, বায়রনকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। বায়রন ও ক্যারোলিনের উদ্দাম প্রেমে ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছিলেন, মানে বাড়াবাড়ি চূড়ান্ত হচ্ছিল আর কি। এবার তিনি ক্যারোলিনের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন। বুঝুন অবস্থা। অমন প্রেমিকাকে সহ্য করতে আর তিনি পারছেন না। ক্যারোলিন খুব সুন্দর নাচতে পারতেন, অথচ বায়রন নিজে খোঁড়া হওয়ার জন্য কোনো নাচেই অংশগ্রহণ করতে পারতেন না। তাই তিনি তার ভালোবাসার দিনগুলোয় ক্যারোলিনকেও নাচতে বারণ করেছিলেন। ক্যারোলিন তারপর আর কখনো নাচেননি। অনেক দিন পর লেডি হিথকোটের বাড়ি এক নাচের অনুষ্ঠানেই বায়রনের সঙ্গে ক্যারোলিনের শেষ দেখা হয়েছিল। গৃহস্বামিনীর অনুরোধে ক্যারোলিন নিজে নেচে আসরটির উদ্বোধন করতে রাজি হয়েছিলেন। নাচের আগে বায়রনের মুখোমুখি হয়ে বিষণ্ণ কণ্ঠে তিনি বলেছিলেন, এখন আর নিশ্চয়ই আমার নাচে তোমার কোনো আপত্তি নেই? বায়রন অত্যন্ত রূঢ়ভাবে জবাব দিলেন, একে একে প্রত্যেকের সঙ্গে নাচো, ওটা সকলের চেয়ে তুমি সব সময় ভালো পারতে, আমি বসে বসে দেখে আনন্দ পাব। নাচ আরম্ভ করে একসময় ক্যারোলিন উদ্দামভাবে নাচতে শুরু করলেন। তার চোখের সামনে ঘুরতে লাগলো তার যৌবন প্রেমের হাহাকার। হঠাৎ একসময় নাচ থামিয়ে ছুটে গেলেন পাশের ঘরে। কি হলো দেখার জন্য লেডি হিথকোট বায়রনের সঙ্গে ছুটে গেলেন সেই ঘরে। টেবিলের ওপর মুখ গুঁজে শুয়েছিলেন ক্যারোলিন, হাতে একটা ছুরি। বায়রন তখনও নির্মম কণ্ঠে বললেন, আমার বুকে তুমি ইতিমধ্যেই অনেক আঘাত দিয়েছ, এবার তোমার নিজের বুকেই এই ছুরি বসিয়ে দাও। ক্যারোলিন আর সহ্য করতে পারলেন না। তার মুখ দিয়ে তীব্র এক যন্ত্রণার করুণ শব্দ বেরিয়ে এলো। লেডি হিথকোট দেখলেন ক্যারোলিনের পোশাক রক্তাক্ত। পরে লন্ডনের কাগজে কাগজে এই নাটকীয় ঘটনা নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু হয়েছিল। ক্যারোলিন বলেছিলেন, সেদিন কিছুই হয়নি ওরকম। ভাঙা কাঁচের গ্লাসে তার হাত কেটে গিয়েছিল মাত্র। বায়রনের সঙ্গে এই শেষ দেখার অনেক পরে ক্যারোলিন আত্মজীবনীর মতো করেই একটা উপন্যাস লিখেছিলেন। সে বইয়ে তিনি বায়রনের লেখা অনেক চিঠি হুবহু ব্যবহার করেছিলেন। বায়রন বইটি পড়ে ক্যারোলিন সম্পর্কে বলেছিলেন, ভগবান ওকে যেন পরবর্তী জগতেও অভিশপ্ত করেন। বুঝুন, তিনি কি অভিশাপ দিচ্ছেন, না ভগবান যেন পরবর্তী জন্মেও ক্যারোলিনকে অভিশপ্ত করেন, মানে তার জীবন যেন এরকমই হাহাকারে ভরে থাকে। বলা বাহুল্য, ক্যারোলিন সম্পর্কে বায়রনের এমন নির্দয়তা কেউই কিন্তু ভালো চোখে দেখেননি। এই হলো
লেডি ক্যারোলিন এবং কবি বাইরনের জীবনের এক টুকরো ঘটনা। কেমন লাগলো? শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। আজ এই পর্যন্তই। নমস্কার।